ওয়েলকাম। আরও একটি ডেমো ক্লাস আজকে আমরা আলোচনা করব। অনেকজনে বলেছেন স্যার স্ট্যাটিস্টিক্স থেকে, অনেকে বলেছেন যে স্যার কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ থেকে একটি ডেমো ক্লাস করে দেবেন। তো আজকে আমরা সেই স্ট্যাটিস্টিক্স এবং কেন্দ্রীয় প্রবণতা দুটো আলাদা না করে একটা, কারণ কেন্দ্রীয় প্রবণতা স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ছে, এসএলএসটি এডুকেশনের সেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যেটা আছে সেগুলোর থেকে একটি ডেমো ক্লাস করব আমরা সংক্ষিপ্ত আকারে। আশা করি কিছুটা কাজে লাগবে। প্রথমেই বলি, রাশি বিজ্ঞান থেকে ডেমনস্ট্রেশন দেওয়াটা মানে খুব যেমন সহজ, কিন্তু টাইম বাউন্ডিংয়ে খুব টাফ ব্যাপার। কিন্তু 5, 7, 10, 12 মিনিটের মধ্যে একটা রাশি বিজ্ঞানের ডেমনস্ট্রেশন কমপ্লিট করাটা হচ্ছে কঠিন ব্যাপার, সেটা আপনারা সবাই জানেন। তবুও আমি চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। তাহলে আমাকে হয়তো আমি ইন্টারভিউয়ে গেছি বা পার্সোনালিটি টেস্টে গেছি, আমাকে এক্সপার্টরা বলছে আচ্ছা আপনি রাশিবিজ্ঞান তো পড়েছেন, এডুকেশন মানে অবশ্যই স্যার পড়েছি। রাশিবিজ্ঞানের মধ্যে আপনার কি কি আছে বলুন তো এইচএসে? আমাকে বলতে হবে নতুন সিলেবাস অনুযায়ী যে শ্রেণীবিন্যাস, স্কোর এইগুলো যেমন আছে, তারপরে আছে আমার লেখচিত্র রয়েছে, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, তাই তো, ওজাইভ, এইগুলো ছাড়াও যেটা রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, তার মধ্যে একটি অন্যতম আছে। অন্যান্য যেগুলো আছে আপনার সহগতি, সহগাঙ্ক, বিচ্যুতি, এগুলো নতুন করে এসছে। এবার কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ আপনি একটি ছাত্রদের কি করে বলবেন একটু আলোচনা করুন তো। বলতেই পারে, অথবা বললো আপনাকে 4th সেমিস্টার থেকে একটা। এইবার কেউ যদি এই রাশিবিজ্ঞানটাকে আপনি নিজের চয়েস যদি দেয়, তখন করাতে পারলে কিন্তু খুব ভালো একটা টপিক হবে। এইটা কিন্তু খুব কম শিক্ষার্থীরা পড়াবে, সেটাও একটা, সব নেগেটিভ তা নয়, এটা একটা পজিটিভ দিকও আছে। এবার তাহলে আমি ক্লাসটা শুরু করব যেভাবে। ওয়েলকাম স্টুডেন্ট, ভালো আছো নিশ্চয়ই? হ্যাঁ, আমিও ভালোই আছি, আর তোমাদের ক্লাসে আসলে আমি এমনি ভালোই থাকি। আচ্ছা, আমরা তো এই যে ক্লাসে তোমাদের যে রেজাল্ট হয়, বিভিন্ন পরীক্ষা হয় না, ইউনিট টেস্টগুলো নেওয়া বা ফাইনাল পরীক্ষা, তোমাকে যদি বলে তোর রেজাল্ট কেমন হলো, অঙ্কে কেমন হয়েছে বা এডুকেশনে কেমন হয়েছে, তুমি কি বলবে? আমি 52 পেয়েছি, সাপোজ 50-এ পরীক্ষা হলে, বা 40 হলে 33 পেয়েছে। আচ্ছা, এই যে তুমি বলছো 33 পেয়েছো, 50 পেয়েছো, যাই পেয়েছো না কেন, সেটা ভালো করেছো না খারাপ করেছো সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, মাথা চুলকালে হবে না, বোঝা যাচ্ছে। এখন বেশিরভাগ ছেলে মেয়ে দেখা গেলো তুমি 32 পেয়েছো, কিন্তু তোমার ক্লাসের বেশিরভাগ ছেলেই 36, 38, 39 পেয়েছে, তাহলে তুমি 32 পেয়েও কিন্তু পিছিয়ে আছো। আবার এমন যদি হয় একটি ছেলে 30 পেয়েছে, কিন্তু তার ক্লাসের বেশিরভাগ ছেলে মেয়েরা 25, 26, 28 পেয়েছে, তাহলে তোমার থেকে 2 কম পেয়েও সে কিন্তু এগিয়ে আছে। তাহলে এই যে তুমি স্কোরটা বলছো তোমার প্রাপ্ত স্কোর, সেটা কিন্তু কোনো তাৎপর্য বোঝা যাচ্ছে না, ভালো না খারাপ। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে হাইয়েস্ট কত পেয়েছে, কতজন শিক্ষার্থী, কি, এত কিছু জানলে তবে কিছুটা ধারণা পাবো। তাহলে এমন একটি স্কোর যদি আমরা বলতে পারি, সেটার সাথে তোমার নম্বরটা ট্যালি করা যাবে সহজেই। হ্যাঁ, এমন একটা স্কোর যদি আমরা জানতে পারি, রাশিবিজ্ঞান এমন একটি কৌশল আছে যেটার সাহায্যে এমন একটি স্কোর আমি বের করে নেব একদল ছাত্রের প্রাপ্ত স্কোর থেকে, সেটা দেখে বোঝা যাবে ওই ক্লাসের কোনো একজন ছাত্রের স্কোরটা ভালো না খারাপ। এই সেইটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা, ইংরাজিতে বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা কিন্তু আমাদের রাশিবিজ্ঞানে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতাটা কি বলছে? পারদর্শিতা জানার জন্য যে একটা একক সংখ্যামান দরকার, সেই সংখ্যামান বের করার কৌশল হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। আমরা স্কোর বন্টন এগুলো তো আগে পড়েছি আগের ক্লাসগুলোতে, সেগুলো আর যাচ্ছি না। ধরো একগুচ্ছ স্কোর গুচ্ছ কাকে বলে তোমাদের মধ্যে গতকালকে ক্লাসে পড়িয়েছি, বলো? হ্যাঁ, একদম একদম, যে মানে অনেকগুলো স্কোরকে একসাথে বলা হচ্ছে স্কোর গুচ্ছ। যেমন তোমরা আজকে ক্লাসে প্রেজেন্ট আছো 12-14 জন, কম আছো আজকে একটু, যাই হোক না কেন, আবার কোনোদিন 40 জনও থাকো। এবার এই যে 40 জন শিক্ষার্থীদের যখন পরীক্ষা নেওয়া হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, তাদের স্কোরগুলো সব একসাথে রাখা হলে সেটা একটা স্কোর গুচ্ছ। এইরকম একগুচ্ছ স্কোরের মধ্যে একটা প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি মানে তাদের একটা মানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে অনেক জনের মধ্যে একটা, তাকেই বলেছে কেন্দ্রীয় প্রবণতা বলা যায়। সেটাকে
স্কোর গুচ্ছের অনেকগুলো স্কোর তার কেন্দ্রের দিকে যাওয়ার, মাঝখানের দিকে যাওয়ার একটা ঝোঁক থাকে, তাকেও বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যেমন বৃত্তের কেন্দ্র থাকে, তার মাঝখানের দিকটা একটা টান থাকে, যে পৃথিবীর আমরা মাধ্যাকর্ষণ পড়েছি অনেকটা সেরকম স্কোর গুচ্ছগুলো তার মাঝখানের দিকে যাওয়ার একটি প্রবণতা থাকে, তাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে। আবার প্রতিনিধি স্থানীয় মান এমন একটি স্কোর যেটা বাকি স্কোরগুলোর কি করে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গাণিতিক গড় বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে মিন। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মধ্যমান। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কয় প্রকার? 3 প্রকার। মিন বা মিডিয়ান। আর একটা হচ্ছে মোড। মোডের বাংলাটা হচ্ছে সংখ্যাগুরু বা ভূশিষ্ঠক। নামটা একটু কেমন লাগছে শুনতে? হ্যাঁ পাইল তাই বলছি, কিন্তু নামটা শুনতে এরকম লাগলে এটাই নাম, সংখ্যাগুরু বলতে পারি। মিন, মিডিয়ান, মোড। আমি এই জন্য এটা ইংরেজিটা আগে লিখেছি। মিন, মিডিয়ান, মোড, এই 3 প্রকার। গড়, মধ্যমান এবং ভূশিষ্ঠক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হয় 3 প্রকারের। এইবার এই 3 প্রকার কি কি জিনিস তার সম্বন্ধে ধীরে ধীরে আমরা জানবো। প্রথমে যদি আমি এই গড়ের দিকে আসি, গড় হচ্ছে কি? গড় বা মিন হচ্ছে যখন একগুচ্ছ স্কোর থাকছে তাদের সবগুলো স্কোরকে যোগ করে মোট স্কোরের সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায়। আমরা ছোটবেলায় সে অঙ্ক করেছি না, গড়ের অঙ্ক। রাম শ্যাম যদু মধু ফুল পাড়তে গেল, কেউ 6টা, কেউ 4টে, কেউ 3টে, কেউ 7টা ফুল পেরেছে। তারা গড়ে কটা করে ফুল পেরেছে? তাহলে সবার ফুলকে এক জায়গায় করে 4 জন গেছে, 4 দিয়ে ভাগ করে দিলাম যোগ করে, তাই তো? সেই মানটাকে বলছে গড়। এবার ভাবো তো, তোমার ক্লাসে তুমি একটা 20 নম্বরের মধ্যে তোমাদের ক্লাস টেস্ট নিয়েছি আমি, এবার জিজ্ঞাসা করবো তোর রেজাল্ট কেমন হচ্ছে, তুমি 13 পেয়েছো। তাহলে 13টা ভালো না মন্দ তোমার গার্জিয়ান বুঝতে পারছে না। তুমি যদি বলো সবাই এভারেজ, মানে গড়ে সবাই 11 পেয়েছে, আমি 13 পেয়েছি, তাহলে তোমার বাবা মা কি বুঝছে? গড়ে সবাই 11 পেয়েছে, কিন্তু আমার ছেলে বা মেয়ে 13 পেয়েছে, মানে গড়ের থেকে ভালো। অর্থাৎ সব ছাত্রছাত্রী যা রেজাল্ট করেছে তার থেকেও একটু এগিয়ে আছে। তাহলে তোমার 13টার গুরুত্ব কিন্তু তখন বোঝা যাচ্ছে, তাই তো? তার আগে নয়। ঠিক তেমনি এইভাবে করে আমরা একটা গড়, মিডিয়ান এবং যে মোড আছে দেখব। আমি 9 জন ছাত্র, মনে করে একটা ক্লাসে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, পরে তো বড় স্কোর দিয়ে করাবো আমি। ধরো 9 জন ছাত্রের নম্বর, তারা এরকম নম্বর পেয়েছে, কেউ 7, কেউ 9, কেউ 10 এরকম স্কোর করেছে। দুটো তারা কেন লিখেছি? 2 জন ছাত্র তো একই স্কোর পেতে পারে। আমি 20-র মধ্যে 13 পেয়েছি, আরেকজন তো পেতেই পারে, তাই মনে করে এরকম স্কোর পেয়েছে। তাহলে তাদের গড় কি সেটা আমি কি করে দেখবো? তাহলে প্রথম কাজ কি হবে বলতো? টোটাল স্কোর কটা? টোটাল স্কোর, স্কোরকে কি বলে? আমি আগের দিন ক্লাসে বলেছিলাম নাম্বার, তাকে এন দ্বারা প্রকাশ করে, এগুলো আমরা জানি। এন, তাহলে কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9। এন ইকুয়াল টু 9। এই গড় নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন অফ এক্স বাই, আমি সামেশনের কথা আগের দিন বলেছি। সামেশন মানে যোগফল বা সমষ্টি। তাহলে এন মানে কত? আমার এন 9। এবার এটাকে যোগ করে দেখো, যোগ করে এটা হচ্ছে 108। তাহলে এইবার ভাগ করলে আমার মান বেরিয়ে যাচ্ছে। 9 দিয়ে 108কে ভাগ করলে কত হচ্ছে? 9 এটাকে ভাগ করলে হচ্ছে 12। আমি আর ক্যালকুলেশন করলাম না, মুখে মুখে যেহেতু হয়ে যাচ্ছে। তাহলে গড় হচ্ছে 12। এখানে তাহলে কি দাঁড়ালো? যে এই ক্লাসের এই যে 9 জন শিক্ষার্থীর একটা হয়তো ক্লাস টেস্ট আমি নিয়েছি, তোমাদের মতন একদিন কম ছেলে মেয়ে ধরো উপস্থিত ছিল, তাহলে তারা গড়ে কেউ 7, কেউ 9, কেউ 10, কেউ 19 অব্দি পেয়েছে, কিন্তু গড়ে কত করে পেয়েছে? 12। তাহলে এইটা দেখে আমি সহজেই বুঝতে পারি যারা 12-র কম পেয়েছে তারা কি গড়ের থেকে একটু কম আছে, যারা 12-র উপরে পেয়েছে তারা গড়ের থেকে বেশি, অপেক্ষা একটু ভালো। তাহলে একটি ছেলে 14 পেয়েছে, সে বাড়ি যেয়ে বলতে পারবে যে আমি 14 পেয়েছি, এভারেজে সবাই 12 করে পেয়েছে, তাহলে আমার গড়ের থেকে বেশি নম্বর পেয়েছি। এইটা হচ্ছে গড় বা মিন। এবার আরেকটা যে মান আছে সেটা হচ্ছে কি মিডিয়ান বা তোমার যে মধ্যমান। এই স্কোরগুলোর থেকেই মিডিয়ান বা মধ্যমান কি? মিডিয়ান বা মধ্যমান হচ্ছে পরিমাপক স্কেলের একটি মধ্যবর্তী অবস্থান। এই ধরো স্কেল আছে, এইখানে 0 আছে, এখানে 100 আছে, তার ঠিক মাঝখানের পয়েন্টটা হচ্ছে মিডিয়ান। অর্থাৎ মিডিয়ান এমন একটা বিন্দু যার উপরে এবং নিচে সমান সংখ্যক স্কোর থাকবে, এদিকেও যতগুলো স্কোর থাকবে এদিকেও ততগুলো স্কোর থাকবে। মিডিয়ান মানে আগেই বলেছি মধ্যমান, ঠিক মাঝখানের মান। এই স্কোরগুলোর এখানে 9টি স্কোর আমি নিয়েছি, 50, 100, 5000 যাই থাকুক, তার মাঝখানের বিন্দুটাই হচ্ছে মিডিয়ান। এটা বের করা কিন্তু আরো সহজ। মিডিয়ানের সূত্র যদি আমরা দেখি, মিডিয়ান বা মধ্যমানের সূত্র, এই সূত্রগুলো কিন্তু আমরা মনে রাখবো। মিডিয়ানের সূত্র এক্ষেত্রে হচ্ছে n+1/2 তম পদ। n+1/2 তম পদ, এটা সূত্র।
তাহলে এই সূত্রে যদি আমি বসি এন, আমরা আগে দেখেছি এন কত আছে, 9টা স্কোর, যতগুলো স্কোর থাকে তাকে এন বলে, তাই তো? তাহলে দেখো এন কত আছে, 9 যোগ সূত্রের 1/2 তম পদ, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে 10 তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 তম পদ হচ্ছে আমার মিডিয়ান। 5th প্লেসে যেটা আছে 5তম, 5th প্লেস। এখান থেকে আবার জাস্ট গুণে দেখবো 5 নম্বরে কি আছে, 1 2 3 4 5, এই 12 এ হচ্ছে আমার। তাহলে মিডিয়ান ইজ ইকুয়াল টু 12। যদি আমি এটাকে 5 লিখতাম তাহলে কিন্তু ভুল হতো। এইটা 5th পজিশন, অর্থাৎ এক কথায় সেটাও যদি ভুলে যাও, 9টা সংখ্যা, তার মাঝখানে কি আছে, এদিক থেকে 4টে বাদ দিলাম, এদিক থেকে 4টে বাদ দিলাম, তাই তো? মাঝখানে 12 হচ্ছে, সূত্র ছাড়াও কিন্তু বের করা যাবে। তাহলে মিডিয়ান 9 মানে 12, এই 12 মানে কি বুঝছে, সেই একই অবস্থা এক্ষেত্রেও কিন্তু আছে। 12 থেকে বেশি যারা পেয়েছে তারা হচ্ছে কি ভালোর দলে, মিডিয়ান স্কোরকে 2 ভাগে ভাগ করে, আর তার থেকে কমে যারা আছে তারা হচ্ছে একটু অপেক্ষাকৃত খারাপের দলে বলে। এইবার লাস্ট যেটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ আছে, আমি যখন বড় স্কোর দেখবে আরো সহজ লাগবে এইগুলো, সেটার ক্ষেত্রে মোড হচ্ছে একদম সহজ। মোড কেন সহজ? মোডের ক্ষেত্রে তোমার এত ফর্মুলা এত কিছু লাগবে না। মোড এক কথায় মনে রাখো, মোড হচ্ছে সংখ্যাগুরু, তাই তো? যে স্কোরটি সবচেয়ে বেশি বার আছে তাকেই বলা হয় কি, মোড। যে স্কোরটি সবচেয়ে বেশি বার পুনরাবৃত্তি হয়, একটি স্কোর গুচ্ছ, অর্থাৎ যে নম্বরটি স্কোরটি সবচেয়ে বেশি ছেলে মেয়ে পেয়েছে। এখানে এই যে তোমার যে স্কোরগুলো আছে এর মধ্যে কোন নম্বরটি বেশি জন পেয়েছে, সবই একটা একটা করে। 13 পেয়েছে, দেখো কজন, দুজন 13 পেয়েছে না, এই হচ্ছে মোট। অর্থাৎ যে সংখ্যাটি সবচেয়ে বেশি ছাত্র পাবে সেই হবে মোট। এখানে যদি 11 দেখা গেলো 3 জন পেত, তাহলে 11 হতো মোট। ক্লিয়ার? গড়, মধ্যমান আর ভূশিষ্ঠক এইগুলো কেন্দ্রীয়। তাহলে মোট কি করে, মোট যদি তোমাকে এবার কেউ জিজ্ঞেস, আচ্ছা তোর ক্লাসে সবচেয়ে বেশি নম্বর স্কোর কে পেয়েছে, মানে বেশি মানে হাইস্ট নয়, কিন্তু কোন স্কোরটা বেশিরভাগ ছাত্রছাত্রী পেয়েছে, তাহলে আমি যখন মোড নির্ণয় করতে পারবো আমার ক্লাসে, তখন আমি বলতে পারবো এই স্কোরটা বেশি জন পেয়েছে। মিডিয়ান একটা বিন্দু, তার উপরে কতজন আছে, নিচে কতজন, তাহলে আমার কি করছে, 2 ভাগে ভাগ করেছে। সেই নম্বরের উপরে পেলে বলা যাবে এরা ভালো একটু স্কোর করেছে, এরা একটু খারাপ স্কোর করেছে। আর গড় বা মধ্যম, তোমার যে মিন কি, সবাই মোটামুটি এভারেজে কিরকম নম্বর পেয়েছে সেটাকে বলছে গড়। এই হলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এবার এখানে কিন্তু শেষ নয়, এটা তো তোমার যে অবিন্যস্ত স্কোর থেকে গেল। এবার স্কোর গুচ্ছ যখন আসবে, আমরা আগের দিন স্কোর গুচ্ছ তোমার যে বিন্যস্ত স্কোর দেখেছি, পরিসংখ্যা বন্টন দেখেছি, সেই পরিসংখ্যান বন্টন একটা ক্লাসে 50 জন 100 জন ছাত্র থাকলে তাদের স্কোরগুলো দিয়ে কি করে মিন বের করতে হয়, মিডিয়ান বের করতে হয়, মোড বের করতে হয়, আমরা কিন্তু খুব ইন্টারেস্টিংলি এগুলো জানার চেষ্টা করবো। তাহলে সুমন বলো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার? ইয়েস, 3 প্রকার, গড়, মধ্যমান আর ভূশিষ্ঠক। হ্যাঁ, ওটাকে বাংলায় বলছে ভূশিষ্ঠক, ঠিক আছে, তাকে বলেছে ভূশিষ্ঠক। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি স্কোরকে 2 ভাগে ভাগ করে দেয়? সুমনা, না না, মোড না, মিডিয়ান বা মধ্যমান 2 ভাগে ভাগ করে দেয়। আশা করি সংক্ষিপ্ত আকারে এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। পরের ক্লাসে আমরা ডিটেলস এটাকে আলোচনা করবো, তখন একটা একটা করে এক একটা ক্লাসে আলোচনা করবো, বিষয়টি আরো ক্লিয়ার হবে। এই সংক্ষিপ্ত আকারে আমি আগেই বলেছি আপনাদের যে স্ট্যাটিস্টিক্স এত সংক্ষিপ্ত পরিসরে করানোটা খুব কঠিন ব্যাপার। এক একটা ক্লাসে এক একটা বিষয়, আমি শুধু মিন বা শুধু মিডিয়ান করালে হতো, তো আমি চেয়েছি আপনারা এবার যেটা করবেন, আমি প্রথমেই বলি, যে কোনো একটা পার্টকে আলোচনা করবেন, যার যেটা ইজি হবে। মিন যার ভালো লাগবে সে মিনটাকে একটু এক্সপ্লেন করবেন, শুধু মিনটা করেই বেরিয়ে আসুন। কিন্তু পরিসংখ্যা বন্টন দিয়ে করতে যাবেন না, ডেমো ক্লাসে সম্ভব নয়। পরিসংখ্যা বন্টন লিখতে লিখতেই কিন্তু সময় চলে যাবে। 10 থেকে 14 ফ্রিকোয়েন্সি 2, 15 থেকে 19 ফ্রিকোয়েন্সি 4, এই লিখতে আপনার টাইম চলে, সেটা করবেন না। করলে এই স্কোর দিয়েই করবেন, আপনাকে করতে বললেও এইভাবেই করাবেন। শুধু মিনটা করে বেরিয়ে আসুন। বললেন এছাড়া আরো দুটো আছে, প্রথমে 3টে ভাগ মেনশন করে শুধু মিন করিয়ে দিন, আপনার টাইমের মধ্যে হয়ে যাবে। অনেকেই বলবেন স্যার আপনি বেশি টাইম নিয়ে নিচ্ছেন, কারণ আমি 3টে জিনিসকে একটা ডেমো ক্লাসে দেখালাম। কিন্তু আপনার যদি মনে হয় না মিডিয়ানটা করালে আমার বেশি কমফোর্ট জোন আছে, তাহলে আপনি মিডিয়ান জোড় বিজোড় 2 ভাবে করিয়ে দিন। আমি বিজোড় দিয়ে শিখালাম, জোড়টা কেন উল্লেখই করলাম না, কারণ সময় কুলোবে না। শুধু মোটটা করাতে গেলে তাহলে আপনাকে কি করতে হবে, সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতাকে আরো বেশি এক্সপ্লেন করতে হবে। আমি যেটা খুব বেশি করলাম না, আমার প্রথম থেকে টার্গেট ছিল আজকে যে 3টেই একসাথে আলোচনা করব। অর্থাৎ যে বিষয়টা খেয়াল রাখবেন, স্কোরগুলো যেগুলো নিচ্ছেন সেটা নেওয়ার সময় আমি কিন্তু মাঝখানে স্টপ করে নিয়ে আমি লিখে নিলাম সময়টা একটু বাঁচানোর জন্য, আমি তখন বলা হয়নি।
স্কোরগুলো আপনাকে কিন্তু মনে মনে ধরে নিয়ে লিখতে হবে। আপনি কিন্তু সেখানে আর কোনো ইকুইপমেন্ট পাচ্ছেন না। একটু নিজের থেকে মিলে পয়েন্টে আসুক উত্তর, ভয় পাবেন না, ঘাবড়াবেন না। রাশিবিজ্ঞান কিন্তু আমাদের শিক্ষাবিজ্ঞানের স্ট্রং জোন হওয়া উচিত আমাদের। এবার সবার হবে এর কোনো মানে নেই, আগেই বলেছি আমি। এক একজনের এক একটা কমফোর্ট জোন, এক একজনের এক একটা স্ট্রং জোন আছে, সে সেভাবে করে এগোবেন। এবার এইটা করে রাখা এই জন্যই, যদি বলেই ফেলে আমাকে, যেহেতু রাশিবিজ্ঞান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ফোর্থ সেমিস্টারে, বিশেষ করে নতুন সিলেবাস, আর সামনে ফোর্থ সেমিস্টার শুরু হয়ে গেছে অলরেডি পড়াশোনা, ফলে কোন সেমিস্টার চলছে সামনে, এটা ফোর্থ সেমিস্টারটা আসছে, যে কোনো সময় আমাকে যদি জিজ্ঞাসা করে দেয় তখন আমি বোকা যেতে না বলি, এই জন্য একটি ক্লাস এখানে আলোচনা করবার চেষ্টা করলাম। আপনাদের মতামত খুব মূল্যবান, অবশ্যই জানাবেন। আমার ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন। ধন্যবাদ।